হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 8 হিস্ট্রি। আমরা চ্যাপ্টার 9টা নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 9-এর প্রশ্ন উত্তর নিয়ে। চ্যাপ্টার 9-এর প্রশ্ন উত্তর, অনুশীলনীর প্রশ্ন উত্তর অর্থাৎ হাতে কলমের প্রশ্ন উত্তরগুলো আমরা করব। চ্যাপ্টার 9 চ্যাপ্টার হচ্ছে ভারতীয় সংবিধান, গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার। এর আগে প্রতিটা চ্যাপ্টার অলরেডি আমি আলোচনা করে দিয়েছি, প্লে লিস্টে দেওয়া আছে, ডেসক্রিপশানে প্লে লিস্ট পাবে, সেখান থেকে দেখে নিও। সবার প্রথমে প্রশ্ন কি আছে দেখো, বেমানান শব্দটি খুঁজে বার করো। ওকে, কয়েকটা দিয়েছে: ধর্মনিরপেক্ষ, সার্বভৌম, ধনতান্ত্রিক, গণতান্ত্রিক। এটা যেটা বেমানান হবে সেটা আমাকে বার করতে বলেছে। অবশ্যই ধনতান্ত্রিকটা বেমানান, তো এখানে আমরা এটা দাগ দেবো ধনতান্ত্রিক। ঠিক আছে, এটাকে সার্কেল করে দেবে বা দাগ দিয়ে দেবে। নেক্সট পরেরটা বলেছে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল। এটার আনসার আমরা কি করব না, রাজ্যপালটা বেমানান, এখানে রাজ্যপালটাকে দাগ দিয়ে দেবো, রাজ্যপাল। ঠিক আছে, নেক্সট পরেরটায় যাব। পরের প্রশ্ন বলেছে পৌরসভা, লোকসভা, রাজ্যসভা, বিধানসভা। এখান থেকে পৌরসভাটা বেমানান, পৌরসভাটা আমরা দাগ দিয়ে দেবো। নেক্সট পরেরটা বলেছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, জওহরলাল নেহেরু, বি আর আম্বেদকর। এর মধ্যে থেকে বি আর আম্বেদকরটা বেমানান, বি আর আম্বেদকরে আমরা দাগ দেব। ওকে, বি আর আম্বেদকর। নেক্সট প্রশ্ন চিপকো আন্দোলন, আপ্পিকো আন্দোলন, তেভাগা আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন। এর মধ্যে বেমানান হবে হচ্ছে তেভাগা আন্দোলন, তেভাগা আন্দোলন। ওকে, ঠিক আছে, হয়ে গেল তাহলে। নেক্সট দেখো দুই একটা কি বলেছে, নিচের বিবৃতিগুলো কোনটা ঠিক কোনটা ভুল লেখার জন্য। কয়েকটা বলেছে সংবিধান হলো বিচার বিভাগের আইন সংকলন। এটা হবে হচ্ছে ভুল, ভুল লিখবো, ভুল যেটা সেটা আমি ক্রস করে দিচ্ছি, এটা আমরা ভুল লিখবো। নেক্সট পরেরটা বলেছে ভারতীয় সংবিধানের প্রধান রূপকার বি আর আম্বেদকর। এটা সঠিক অ্যান্সার, বি আর আম্বেদকর, এটা রাইট, ঠিক লিখবে, আমি টিক দিয়ে দিলাম, তোমরা ঠিক লিখবে। নেক্সট পরের প্রশ্ন বলেছে ভারতীয় এটা তো বললাম। গয়েরটা বলেছে ভারতের রাষ্ট্রপতি প্রকৃত শাসক, ভারতের রাষ্ট্রপতি প্রকৃত শাসক, এটা ভুল, সো এটা আমরা লিখব ভুল, মানে ক্রস করে দিলাম। নেক্সট আমাদের বলেছে রাজ্যসভায় সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী, রাজ্যসভায় সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী, একদম ভুল কথা, এটাও ক্রস হবে। নেক্সট পরেরটা আমাদের দিয়েছে পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা আছে। ইয়েস, পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা আছে, এটা ঠিক হবে। ঠিক আছে, তাহলে এই আনসারগুলো আমাদের হয়ে গেল। নেক্সট তিনেরটা বলেছে অতি সংক্ষেপে উত্তর দাও 30 থেকে 40টা শব্দের মধ্যে। তো চলো সরাসরি আনসার শিটে চলে যাব। প্রশ্ন স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতের সংবিধানের রচনার তাগিদ দেখা দিয়েছিল কেন? উত্তর আমরা লিখব 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। স্বাধীন ভারত রাষ্ট্রের পরিচালনার জন্য সংবিধানের প্রয়োজন, সংবিধান রচনার প্রয়োজন বা তাগিদ, এটা একটা পয়েন্ট করে আমরা লিখব। ভারতবর্ষ যখন ব্রিটিশ সরকারের অধীনে ছিল তখন ব্রিটিশ সরকারের আইন অনুযায়ী দেশ শাসন করা হতো। ক্রমাগত আন্দোলনের চাপে ব্রিটিশ সরকার যখন বুঝতে পারল ভারতবর্ষকে স্বাধীনতা দিতে হবে, তখন 1946 খ্রিস্টাব্দে ভারতের সংবিধান রচনার তাগিদে ভারতীয় সংবিধান সভা গঠনের প্রস্তাব গ্রহণ করা হয়। এই সংবিধান সভা ভারতের সংবিধান রচনা করে। ব্রিটিশ সরকার ভারতের শাসনের জন্য বিভিন্ন আইন পাশ করেছিল, তাই ভারতীয় স্বাধীনতা আসন্ন হলে ভারতে সংবিধান রচনার তাগিদ দেখা যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন ভারতের সংবিধানে গণতান্ত্রিক শব্দটির তাৎপর্য। উত্তর ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, ভারতের সংবিধানে ভারতকে গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয়। গণতন্ত্রের সংজ্ঞা যে শাসন ব্যবস্থায় জনগণ প্রতিনিধির মাধ্যমে শাসন কাজে অংশগ্রহণ করে এবং নির্বাচিত প্রতিনিধিরা জনগণের প্রতি দায়িত্বশীল থাকে তাদের গণতন্ত্র বলে।
ভারতে গণতন্ত্রের তাৎপর্য পয়েন্ট এটা করে আমরা লিখব। ভারতের সংবিধানে গণতন্ত্র বলতে বোঝায় প্রাপ্তবয়স্ক মানে 18 বছর, ব্র্যাকেটে লিখে দেবে, প্রাপ্তবয়স্কের ভোট অধিকারের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন, মানে ভোটাধিকারের মাধ্যমে আর কি প্রতিনিধি নির্বাচন। ভারতের জনগণ ভোট দিয়ে কেন্দ্র ও প্রাদেশিক আইনসভায় এবং স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানে প্রতিনিধি নির্বাচন করে। গণতন্ত্রের জনগণ সমস্ত ক্ষমতার উৎস। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারাই নিয়ামক। শাসননীতির ফল যখন জনগণকে প্রভাবিত করে তখন শাসননীতি নির্ধারণে তাদের ভূমিকা প্রধান হওয়া উচিত, তবে গণতন্ত্র অর্থবহ হয়ে উঠবে। উচিত এখানটা কমা দেব, তবেই গণতন্ত্র অর্থবহ হয়ে উঠবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন? উত্তর, ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে ঘোষণা করা হয়েছে। ধর্মনিরপেক্ষ বলতে এখানে বোঝানো হয়েছে যে ভারত এমন একটি রাষ্ট্র যার নিজস্ব কোনো ধর্ম নেই। ধর্মনিরপেক্ষতার অর্থ এখানে লিখব, ধর্মনিরপেক্ষ কথাটির অর্থ হলো ভারত কোনো বিষয়ে ধর্মকে সাহায্য বা সমর্থন করবে না। দ্বিতীয়, রাষ্ট্র এক ধর্ম অপেক্ষায় অন্য ধর্মকে প্রাধান্য দেবে না বা বিশেষ কোনো ধর্মের বিরোধিতা করবে না। নেক্সট, প্রত্যেক ভারতীয় নাগরিক নিজের বিশ্বাস মতো ধর্মাচরণ করতে পারবে। 1976 খ্রিস্টাব্দের সংবিধানে 42তম সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনা অংশে ধর্মনিরপেক্ষ আদর্শ যুক্ত হয়েছে। ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, এই জন্য ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়। নেক্সট প্রশ্ন, মহাত্মা গান্ধী দলিতদের অধিকার প্রতিষ্ঠার জন্য কি কি উদ্যোগ নিয়েছিলেন? উত্তর, ভারতীয় জনসমাজে সামাজিকভাবে অস্পৃশ্য মানুষরাই দলিত নামে পরিচিত ছিল। মহাত্মা গান্ধী ভারতে দলিতদের অধিকার প্রতিষ্ঠার জন্য অনেক উদ্যোগ গ্রহণ করেছিলেন। গান্ধীজির উদ্যোগ এই পয়েন্ট করে লিখব। গান্ধীজি 1920 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনের প্রস্তাবে অস্পৃশ্যতা দূরীকরণে স্বরাজ অর্জনের জরুরি শর্ত বলে উল্লেখ করেন। 2 নম্বর, তিনি হিন্দু মন্দিরে দলিতদের প্রবেশের অধিকার নিয়ে আন্দোলন করেছিলেন। নেক্সট, 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রতিক বাটোয়ারার কথা ঘোষণা করে দলিতদের তপশিলি জাতি হিসাবে আলাদা নির্বাচনের অধিকার দেন। এক্ষেত্রে মহাত্মা গান্ধী দলিত নেতা B.R. আম্বেদকরের সঙ্গে পুনঃ চুক্তি স্বাক্ষর করে তপশিল জাতির জন্য 151টি আসন সংরক্ষণের ব্যবস্থা করেন। নেক্সট, পরের প্রশ্ন, ভারতের সংবিধানে নাগরিকদের কি কি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে ভারতের সংবিধানে নাগরিকদের জন্য মৌলিক অধিকার সংযোজিত হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারতের সব নাগরিক এই অধিকারগুলো ভোগ করার অধিকারী। সাধারণভাবে নাগরিকদের অধিকারগুলির মধ্যে যেগুলি ব্যক্তিত্ব বিকাশের পক্ষে একান্ত অপরিহার্য সেই অধিকারগুলিকে মৌলিক অধিকার বলা হয়। এই অধিকারগুলি রাষ্ট্র স্বীকৃত দেয় এবং সংরক্ষণ করে। এই সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারসমূহ পয়েন্ট, এটা একটা পয়েন্ট করে আমরা লিখব। ভারতীয় সংবিধানে 12 থেকে 35 নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের জন্য মৌলিক অধিকার ঘোষণা করা হয়েছে। ভারতীয় নাগরিকদের বর্তমান মৌলিক অধিকারগুলি হল সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। ঠিক আছে, রিপিট আরেকবার বলে দিচ্ছি। একটা হচ্ছে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। ওকে, সংবিধানের বিধিবদ্ধ এই অধিকারগুলি রক্ষিত না হলে নাগরিকদের আদালতের সাহায্য নিতে পারেন।
নেক্সট পরের প্রশ্ন, সিন্ধুদের কৃষি উৎপাদনের বিষয়ে একটা টিকা। উত্তর লিখব সিঙ্গুরের কৃষি উৎপাদনের বিষয়ে একটি টিকা। উত্তর লিখব সিঙ্গুরের কৃষিজ উৎপাদন সমূহ। সিঙ্গুরের অবস্থান হলো নিম্ন গাঙ্গেয় উপত্যকায়। সিঙ্গুরের মাটি দোআঁশ ও উর্বর, ফলে সিঙ্গুরের কৃষিজ ফসলের বৈচিত্র্য প্রচুর। সিঙ্গুরের প্রধান ফসল হলো ধান, পাট ও আলু। এছাড়া শাকসবজি ও তৈলবীজ যথা সর্ষে বা তিল এখানে প্রচুর উৎপাদিত হয়। এমনকি এক বিপুল সংখ্যক জনগণ উদ্যান পালনে নিযুক্ত। প্রকৃতপক্ষে সারা বছরব্যাপী সিঙ্গুরের চাষের কাজ হতো। প্রায় 70% জমি 3-4 ফসলি হয়ে উঠেছিল। ফলে জমির উপর নির্ভরশীল চাষি, জমির মালিক, বর্গাদার ও ক্ষেত মজুরের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। হয়ে গেল। এই প্রশ্নগুলো ছিল, এগুলো খুব ভালো করে পড়বে। একটু পরে তোমাদের 4-এর যে প্রশ্ন উত্তরগুলো আছে আমি আপলোড দিয়ে দেবো। এখনের জন্য এইটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো। টাটা।